গতকাল 18 ডিসেম্বর বুধবার বিদেশদা তার ফেসবুকে লাইভে আসেন এবং 2022 প্রাথমিক টেট ইন্টারভিউ নোটিফিকেশন সংক্রান্ত যে পরবর্তী কর্মসূচি কি হতে চলেছে এবং এবারে কর্মসূচি কিভাবে হতে চলেছে, নতুনভাবে কি পদক্ষেপ গ্রহণ করেছে ঐক্যমঞ্চ, সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেছেন এবং বিভিন্ন তথ্য প্রদান করেছেন কালকের তার দীর্ঘ লাইভে। এছাড়াও ডবল ডিগ্রি সংক্রান্ত যে সমস্ত আপডেট এসেছে যেগুলি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 2022 প্রাইমারি টেটকে প্রভাবিত করবে, সেই সমস্ত তথ্যগুলি যেগুলি আমি মনে করছি আপনাদের জানানোর প্রয়োজন, কারণ দীর্ঘ লাইভে অনেক কথা উঠে এসেছে, তার মধ্যে যেগুলো আপনাদের জানার প্রয়োজন সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে এনেছি। চলুন শুরু করি। কালকে লাইভে ঐক্যমঞ্চের তরফ থেকে কর্মসূচি জানানো হয়েছে, সেটা হলো 2রা জানুয়ারি 2025। ডিসেম্বরে বিভিন্ন কারণের জন্য কর্মসূচি ঘোষণা করা হলো না, তাই জানুয়ারি মাসের ফার্স্ট উইক 2 জানুয়ারি 2025 কর্মসূচি হতে চলেছে। আপনারা তৈরি হন, কারণ যত দিন যাবে যে আইনি জটগুলো হয়েছিল আস্তে আস্তে খুলতে আরম্ভ করবে। সে আইনি জট পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। যে রায়গুলো উঠে আসবে কারোর জন্য সেটি খুবই ভালো, কারোর জন্য খুবই খারাপ। আর যত আইনি জট খুলবে তত কিন্তু আগের টেট থেকে রিক্রুটমেন্ট বাড়বে, আর স্বচ্ছ 22 টেট মুখ থুবড়ে পড়ে থাকবে। আর যারা কাট অফ নিয়ে চিন্তা করছেন, দিনে 4-5টা ভিডিও দেখছেন কাট অফ সংক্রান্ত, একটা ইউটিউবার তো এবেলা ওবেলা কাট অফ নিয়ে ভিডিও দিচ্ছে, যদিও নাম বলা চলবে না, কারণ ইউটিউবে কমিউনিটি গাইডলাইনের বাইরে বলা উচিত না। আপনারা এটা বুঝুন, কাট অফের ভিডিও এখন দেখে কোনো লাভ নেই, কারণ ভ্যাকেন্সি নেই। ওনারা যারা কাট অফ বার করছে আর আপনারা যে কাট অফটা শুনতে চাইছেন সেটা 2017 টেটকে দেখে, আর 2017 টেট এবং তাদের রিক্রুটমেন্ট এর সঙ্গে অন্য কোনো টেটের তুলনা হয় না। 17 টেটে কত ভ্যাকেন্সি ছিল আর সেই অনুপাতে কতজন ইন্টারভিউ বসেছিল সেটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে 17-র সঙ্গে তুলনা করা কতটা অবাস্তব। কারণ 17-র 11,000 সামথিং পাস করেছিল, তার সঙ্গে 2014 কিছু যুক্ত হয়েছিল। এতজনের মধ্যে ইন্টারভিউ ভ্যাকেন্সি ছিল 11,000-এর মতো, আর ফাইনাল রিক্রুট হয়েছে 9,533 জনের। তাহলে সেখানে কাট অফ তো কম যাবেই। আমরা যে অরিজিনাল কাট অফ দেখেছিলাম ইউআর দে 33, যেটা আপনাদের স্টুডেন্ট ক্যাটাগরি নেমে যাওয়ার পর সেটা হয়ে গেছিল সম্ভবত 29। এরপরে যাদের 28 স্কোর আছে, 27 স্কোর আছে, 26 স্কোর আছে, তারা কি ভাবছে, তারা এখন 17 টেটের সঙ্গে নিজের স্কোরটা তুলনা করছে 35-এর মধ্যে। দিনরাত কাট অফের ভিডিও দেখছে, ভাবছে আমার তো 27 আছে, আমার তো 28 আছে, আর কাট অফে যাবে 29, 30, 31, 32, 33 যাক, আমার আছে 28। ইন্টারভিউ দাঁড়ালে 2 নম্বর অটোমেটিক, ডেমো থেকে 2 পাবো না, 4, তাহলে 32। এই ভেবেই সে এত খুশি যে স্যার এতজন পথে নামছে, স্যার পথে কোনোদিনও নামেনি। এরপর 22 টেটের কথা বলি, যেখানে 52,149 জন রেগুলার ডিএলএড পাস করেছে, তার সাথে যুক্ত হলো প্রায় 7-8 হাজার এনআইওএস। আবার যুক্ত হবে যারা ডবল ডিগ্রি, ওরা সকলেই বৈধ, কেউ অবৈধ না, সকলেই বৈধ, সকলের বসার অধিকার আছে। আইন মান্যতা পেলেই সবাই বসবে। আজ যদি বিএড দেখে বলে বৈধ, বিএডরাও বসবে, কি করতে পারবেন, কিচ্ছু করতে পারবেন না। ডবল ডিগ্রি ব্যাপারটাতে পরে আসছি। ধরে নিন এই 60,000 ইন্টারভিউ দেবে আর ভ্যাকেন্সি দিল 10 থেকে 15। এখানে আপনি কাট অফ প্রেডিক্ট করতে পারবেন? সম্পূর্ণ আনপ্রেডিক্টেড। আনরিজার্ভদের 35 যেতে পারে, 37 যেতে পারে, বাকিটা আপনার ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে দিন। এসসিদের 4-5 কম, ওবিসি বি 1 কম, ওবিসি এ 3-4 কম, এসটি 8-10 কম। বুঝতে পারছেন তাহলে? আর যদি সত্যি এত কম সংখ্যক ভ্যাকেন্সি আছে তাহলে যোগ্যরা কিন্তু একটা দাবি করবে, সুপার টেট। কারণ ইন্টারভিউয়ের দিনটা আপনার প্রস্তুতি যেমনই থাক, দিনটা আপনার কেমন যাচ্ছে সেটার উপর নির্ভর করবে। সেই দিন যে লাখ আপনার ফেভারে থাকে, যদি আপনি ডেমো নিজের পছন্দ মতো পান, কোনো না কোনোভাবে ইন্টারভিউয়ার এবং আপনার যদি মেন্টালিটি ম্যাচ হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি দিনটা আপনার কপাল খুলে যেতে পারে। আর যারা আপনার থেকেও যোগ্য বা আপনার মতনই যোগ্য, কিন্তু সেই দিনটাতে খারাপ হওয়ার জন্য দেখা হলো তাদের নাম্বার অনেকটা কম এসে গেল। তাই ইন্টারভিউটা দেখে যদি বলেন এটা এক প্রকার লটারি, ঐক্যমঞ্চ বলছে না যে প্রস্তুতির কোনো দাম নেই, প্রস্তুতির দাম আছে। আপনি যত প্রস্তুত হবেন, আপনি যত নিজের স্কিল বাড়াবেন, আপনার তত সহজ হবে ব্যাপারটা। কিন্তু সেই দিনটাও একটা কিন্তু এফেক্ট ফেলবে আলটিমেটলি। আর একাডেমিক পরিবর্তন হবে না, কারণ একাডেমিক পরিবর্তন করতে গেলে 2016-র গ্যাজেট পরিবর্তন করতে হবে, সেটা অত সহজে সম্ভব নয়। সুতরাং যারা যোগ্য মনে করবে নিজেকে, তারা সবাই চাইবে সুপার টেট হোক, কারণ তাতে অন্তত শেষ লড়াই একটা সুযোগ থাকবে। এ নিয়ে কথা বলে লাভ নেই, কারণ এটা হবেও না, আর কেউ চান না, আমিও চাই না, বা আপনারা কেউ চান না যে সুপার টেট হোক, আর হবেও না হয়তো। সুতরাং এটা নিয়ে কথা বলে লাভ নেই। আর আপনারাও কাট অফ দেখা, কাট অফ কত হতে চলেছে সেটা নিয়ে এখন ধারণা ছেড়েই দিন। শূন্যপদ না এলে কোনো মতেই আপনি ধারণা করতেই পারবেন না। যে ইউটিউব চ্যানেলই বলুক, যে তার মিলিয়ন যদি ভিউ হয়, তবুও তার কোনো সত্যতা প্রমাণ করা যাবে না, কেন এটা আনপ্রেডিক্টেড সম্পূর্ণ। তাই ঐক্যমঞ্চ বলেছে এবারে আন্দোলনের দাবি কিন্তু 50,000 শূন্যপদ নিয়ে না, কারণ যে সংখ্যক আমরা বেড়ে গেছি 52,149 আর নেই, তাই 50,000 শূন্যপদ চাইলে হবে না। ওনাদের দাবি থাকবে যে কজন টেট পাস ততজনের যাতে চাকরি সুনিশ্চিত হয়, কারণ পর্ষদ সভাপতি নিজে বলেছিলেন যতজন টেট পাস করে আছে কেউ বসে থাকবে না, সেই দাবি যাতে রাখা হয়। যদি সম্পূর্ণ ভ্যাকেন্সি আসে, কাট অফ 25ও যাবে না, 24, 23, 22 এমনি কাট অফ যাবে, ইন্টারভিউ নিয়ে বলছি। আর যদি 12-15 হাজার শূন্যপদ আসে, তাহলে তো কাট অফ বলেই দিলাম 35, 36, 37 যা খুশি হতে পারে। ঐক্যমঞ্চ কেন কেউ বলতে পারবে না। পর্ষদ থেকে যতই বলুক
যে 3 মাসের মধ্যে কমপ্লিট করে দেবো, সেটা শুনতে ভালো লাগছে। কিন্তু ভেবে দেখুন তো 17 তো 2022 রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করেছে। যারা ফার্স্ট ফেজ তার তো 1 বছর হতে যাচ্ছে জয়েনিং, আর যারা সেকেন্ড ফেজ পেলো, থার্ড ফেজ পেলো, তারাও তো অনেক লেটে। দেখুন যারা 5% প্যানেল তাদের কিন্তু এখনো কমপ্লিট করতে পারলো না। বিদেশে জানালো 5% যারা আছেন তাদের উদ্দেশ্যে বললো, পর্ষদের সঙ্গে কথা অনুযায়ী জানুয়ারি মাসে আপনাদের এই নিয়ে ভাবা হচ্ছে, জানুয়ারি মাসে আপনারা সম্ভবত রিক্রুটমেন্ট পেয়ে যেতে পারেন। আর এই প্রসেসটাও তো 1-1.5 মাস লাগবে। 23 স্টেটদের উদ্দেশ্যে জানালেন তারাও যোগ্য, তারাও বৈধ, তারাও রিক্রুটমেন্টে অংশগ্রহণ করার সম্পূর্ণ দাবি রাখে। আজ যদি 22 স্টেটের পর কোনো ডেট না হতো তাহলে কি 23 স্টেট হতো? 23 স্টেট কি চাইতো নতুন করে যুক্ত হতে? কারণ 23 স্টেট তো থাকতোই না, সম্পূর্ণ যেটুকু পড়ে থাকতো 2014, 17 এবং সম্পূর্ণ 22 স্টেট। কিন্তু যেহেতু 23 স্টেট হয়েছে, এটা সম্পূর্ণ স্বাভাবিক, তারা রেজাল্টের দাবি রাখবে এবং রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে চাইবে, সম্পূর্ণ স্বাভাবিক। কিন্তু 2022 স্টেট বহুদিন ধরে বঞ্চিত, 2018 থেকে আজ 2025 বহুদিন বঞ্চিত, তাদেরও সম্পূর্ণ অধিকার আছে, সম্পূর্ণ আলাদাভাবে একটা রিক্রুটমেন্ট যায় তাদের জন্য হয়। তাই ঐক্যমঞ্চ যে ডাক দিয়েছে পরবর্তী কর্মসূচি 10 জানুয়ারি 2025, সকলেই অংশগ্রহণ করুন। কারণ যত দেরি হবে পাসের সংখ্যা কিন্তু বাড়বে। পর্ষদ যদি নাও চায় নতুন করে টেট পাস যুক্ত হোক, তাহলে কি যুক্ত হবে না? আইন যাকে মেনে নেবে আমরা মানতে বাধ্য, পর্ষদ মানতে বাধ্য। আজ এনআরএসকে মেনে নেওয়া হলো, ঐক্যমঞ্চ এনআরএসদের নিয়ে কোনো বিরূপ মন্তব্য করছে না, কারণ আইন মেনে নিয়েছে, আইন সকলের ঊর্ধ্বে। তাই আন্দোলনে একমাত্র পথ, আন্দোলন করেই সম্ভব। আর যদি সকল টেট প্রার্থীরা পথে না নামে, 2022 বৈধ প্রাথমিক টেট পাস সবাই যদি না নামে, তাহলে আজ কিন্তু সংখ্যাটা 52,149 থেকে বেড়ে 60,000 হয়েছে। কাল 80,000 হতেও কিন্তু বেশি দেরি হবে না। কারণ ম্যাট 1594, ম্যাট 1060 যথাক্রমে 2014 এবং 22 সালের প্রশ্নভুল মামলাগুলি চলছে। যারা বৈধ ডবল ডিগ্রি, সেই কথাটা বলি, 17 রিক্রুটমেন্ট অর্থাৎ 2022 রিক্রুটমেন্ট হলো, সেটা তো জানেন মান্যতা দেওয়া হয়েছে যারা ডবল ডিগ্রি ছিল, অর্থাৎ যাদের ডিএড বিএড 2 ছিল কিন্তু অ্যাপ্লাইয়ের সময় বিএড দিয়ে অ্যাপ্লাই করেছিল, তারা কিন্তু রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারছে। এবারে অন্য কথা হলো যারা রিক্রুটমেন্ট না, অর্থাৎ 2022 টেট পাস করে আছে বিএড দিয়ে, আর সে সময়ে পার্সিভিং হিসেবে তাদের ডিএলএড চলছিল, তাদের একটা ঘটনা, সেটারও একটা হিয়ারিং হয়েছে, সেখান থেকে যেটা জানা গেছে সেখানে কিন্তু ট্রেনিং চেঞ্জ করার সুযোগ কোর্ট দিয়েছে, সুতরাং পর্ষদ মানতে বাধ্য। কিন্তু আর একটা বিষয় দেখার আছে, এখানে কিন্তু পার্সুইং মানে রানিং যে ইয়ারগুলো চলছিল তাদের কতটা মান্যতা দেওয়া হয়, কারণ সেই সময় 20-22 তো কমপ্লিট ছিল। এবার দেখতে হবে 21-23 মান্যতা তো পাবেই, কারণ তাদের তো ট্রেনিং কমপ্লিট হয়ে গেল। এবার দেখার বিষয় 22-24 পাই কিনা। 21-23 পর্যন্ত সম্পূর্ণভাবে ক্লিয়ার যে ওরা বসবেই যারা পার্সুইং ছিল, কিন্তু 22-24 নিয়ে সংশয় আছে। এভাবে কিন্তু সকলেই আসবে। এখন তো আমি এটাও অবাক হব না যদি বিএডরা চলে আসে, হয়তো বিএডকে আর ভ্যালিড করবে না প্রাথমিকে, কিন্তু যারা বিএড ট্রেনিং দিয়ে পাস করেছিল সবাই যোগ্য, কষ্ট করে পরের পরীক্ষায় পাস করেছে, তাদের যদি বলে যে তারা পরবর্তী ট্রেনিং করেছে তো কি হয়েছে, এই নিয়ম মানবে না যে আগে এইচএস তারপর ট্রেনিং তারপর টেট পাস, যেমন মানবো না, কি করার আছে, আমরা মেনে নেবো। আর এগুলিতেই যদি একটা শর্ট অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ হয়, দিয়ে আমাদের অন্তত পোর্টাল বন্ধ করে দেওয়া হয় ফর্ম ফিল আপ করিয়ে যারা যোগ্য আছে, তারপরে যদি রায় আসে আমাদের বিপক্ষেও আসে, তখন কিন্তু পর্ষদের কাছে একটা লড়ার জায়গা থাকবে বা একটা বলার জায়গা থাকবে, এদের রিক্রুটমেন্ট প্রসেস চলছে, নতুন করে আমরা আর কাটাছাড়া করবো না, নেক্সট রিক্রুটমেন্ট থেকে আমরা এদের সুযোগ দেবো, এটা তো পর্ষদ অন্তত বলতে পারবে। কিন্তু পর্ষদ সেই কাজও করছে না। আর একটা অত্যন্ত দুঃখের ঘটনা বিদেশে জানালেন, আপনারা রাজু গাজী নামটা অনেকে শুনেছেন, বিদেশদারি বন্ধু। 2017 প্রাইমারি টেটে উনি 82 নাম্বার পেয়ে পাস করেছিলেন, আর তখন কিন্তু 82-তে পাস ছিল না, একটু 2.5, যেহেতু এটা নেগেটিভ মার্কিং নেই সেটা সম্ভব নয়, সুতরাং 83-কে ধরা হতো। আইনি লড়াই করতে করতে কিন্তু তিনি হতাশ হয়ে পড়েছিলেন, আর শেষ পর্যন্ত উনি কিন্তু সুইসাইড করে নেন। আর তার ঠিক 10 দিন পরেই কিন্তু কোর্ট থেকে রায় হলো যারা 82 তারাও পাস, তারাও বৈধ। এতে ক্ষতিটা কার হলো? ওনার নিজের, ওনার পরিবারের। সুতরাং পথে নামুন, লড়াই করে আপনি আপনার নিজের অধিকারটা বুঝে নিন, তাতে কিন্তু চাকরি পাওয়ার পর কাজটার প্রতি একটা সম্মান থাকবে আপনার নিজের আলাদাভাবে। আগের দিনে এই ভিডিওটা বানিয়েছিলাম, ওখানে একটা কথা বলেছিলাম যে পূর্ব মেদিনীপুরে যে ডিপিএসসি চেয়ারম্যান হাবিবুর রহমান স্যার, পূর্ব মেদিনীপুরে যে ভ্যাকেন্সি রয়েছে প্রাইমারিতে সেটা নিয়ে একটি ধারণা দিয়েছিলেন। উনি কিন্তু একটা কথা বলেছিলেন, খুব ভালো কথা। উনি কিছুদিন আগে একটি স্কুলে ভিজিটে গিয়েছিলেন, উনি ভেবেছিলেন হয়তো 3:30 বেজে আছে, শিক্ষকরা হয়তো মিড ডে মিল খাইয়ে ছেলেদের হয়তো এরপরে সবাই নিজে নিজে বাড়ি চলে গেছে, কিন্তু ওখানে যেয়ে দেখলেন স্টুডেন্টদের মিড ডে মিল খাওয়ানোর পর সব স্টুডেন্টদের বাড়ি চলে যাওয়ার পরও ওনারা কিন্তু একটা বৈঠক করছিলেন, পরবর্তী যে সামেটিভ এক্সামিনেশন হবে তা নিয়ে কি পরিকল্পনা নিচ্ছেন সে সম্পর্কে সকলে নিয়ে কিন্তু বৈঠক করছিলেন। সুতরাং বোঝা যাচ্ছে এলিমেন্টারি এডুকেশনের সিস্টেম কিন্তু পশ্চিমবঙ্গে পাল্টাচ্ছে। আপনারা এই পেপার কাটিংটা দেখুন, উত্তর দিনাজপুর রায়গঞ্জের একটা প্রাথমিক স্কুল, যেখানে বাবা মারা ভোর থেকে লাইন দিচ্ছে প্রাথমিক স্কুলে ভর্তি করার জন্য। এটা কোনো বেসরকারি স্কুল না, প্রাথমিক স্কুলে, সরকারি প্রাথমিক স্কুল। সেখানে ভর্তি করার জন্য ভোর থেকে সাধারণ মানুষেরা তাদের সন্তানদের ভর্তি করার জন্য সরকারি বিদ্যালয়ের সামনে ভোর থেকে লাইন দিচ্ছেন। আমাদের ডিএলএড ট্রেনিংয়ের সময় আমরা যেই স্কুলটি পেয়েছিলাম বর্ধমানের শক্তিগড়ের বোর্ড স্কুলে,
তো স্কুলটি এতটা ভালো, মানে যেখানে আমাদের টিচিং পড়েছিল, মানে স্কুলটি যে এতটা উন্নত, আমরা প্রথমে যখন ওই দিকে পেরিয়ে যেতাম তখন ভাবতাম এটা একটা প্রাইভেট স্কুল, যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার, এত সংখ্যক টিচার, কিন্তু টিচিংয়ের পর সময় জানতে পারলাম এটা কোনো প্রাইভেট স্কুল নয়, গভর্নমেন্ট স্কুল। আর যে কোনো প্রাইভেট স্কুলকে হার মানাতে পারে। তো 2017 পর বা 2014 পর যে সমস্ত ইয়াংস্টাররা যাচ্ছেন সরকারি বিদ্যালয়ে শিক্ষকতা করতে, তারা কিন্তু কাজ করছেন, শুধু মাইনে নিচ্ছেন না, পরিশ্রম করছেন, কিভাবে এলিমেন্টারি এডুকেশনকে মজবুত করা যায় সে সমস্ত কাজ করছেন। আমরা যারা পরবর্তীকালে 22 স্টেট উত্তীর্ণ আছি, তারা যখন জয়েনিং পাবো, এত লড়াইয়ের পর যখন চাকরিটা পাবেন, তাদের দিক থেকেও হয়তো এত কাজের প্রতি সম্মান দেখা যাবে। 2 তারিখ পথে আসুন, আর কম সংখ্যক আসবেন না, নিজের বন্ধুকে আনার চেষ্টা করুন, যারা একবারও যায়নি তাদেরকে ডাকুন। কারণ এটা যেহেতু পুলিশের পারমিশন পাওয়া যাচ্ছে না, কারণ পুলিশ পারমিশন দেবে না এগুলোতে, পুলিশের না, এটা মেনলি এই ধর্নার ক্ষেত্রে, এটা আন্দোলন না, ধর্না অনশন করা হবে, সেহেতু এক্ষেত্রে কোর্টের কাছে পারমিশন চাওয়া হয়, কিন্তু কোর্ট পারমিশন দেয়নি। কোর্ট কি বলেছে, এটা কোনো আর্জেন্ট ইস্যু না। সুতরাং ধর্নাকে সাফল্যমণ্ডিত করতে কিন্তু প্রচুর সংখ্যক নামতে হবে, যাতে বিধাননগরের পুলিশের ভ্যান আমাদের যতই তুলে নিয়ে যাক, যাতে ভ্যান ফুরিয়ে যায়, তবু চাকরি প্রার্থীর সংখ্যা যাতে না কমে যায়, তখনও যাতে পথে এখনও 1000 ছেলে পড়ে থাকে। কিছু না হলেও যারা একবারও যাননি, এইটা ভেবে আসুন না যে কলকাতা দেখতে আসবো, কলকাতা ঘুরতে যাবো, এইভাবেই আসুন। একটা দিন বা 2 দিন, যদি অনশন হয় 2 দিন লাগতে পারে, তবে একটা দিন ভেবেই চলুন না। আপনি না হয় একটা দিনই থাকবেন, তো আসুন। তো অন্তত ইন্টারভিউয়ের পর যে রিক্রুটমেন্ট পেয়ে যান, তখন অন্তত স্টেটাস তো দিতে পারবেন যে আমি তথা আমরা এত আন্দোলন করেছিলাম। যদি আপনি ধরুন কম সংখ্যকবার গেছেন, তো গিয়েছেন, একবার তো গিয়েছেন, আপনার তো অংশগ্রহণ আছে, সেটা নিয়েও তো আপনি নিজেকে মনকে সান্ত্বনা দিতে পারবেন যে আমি একবার হলেও তো গেছি। একটা স্টেটাসও দিতে পারবেন যে এত লড়াইয়ের সফলতায় আপনিও কিন্তু একটা ইট গেঁথেছেন। গত আন্দোলনগুলিতে যখন একটা আইন অমান্য হয়েছিল, সেখানে আমি যেতে পারিনি, একটা বন্ধু গিয়েছিল, সে বলছিল ওদের মূল উদ্দেশ্য ছিল বিদেশদাকে তুলে নেওয়া, কারণ বিদেশদাকে তুলে নিলেই পুরো যে সংঘবদ্ধ আন্দোলনটি সেটা কিন্তু ভেঙে যাবে। তাই বিদেশদাকে লুকিয়ে রাখার চেষ্টা করেছে। বিদেশদা এবার বলেছে ইনি সবাইকার সামনে থাকবেন। বিহারের খান স্যার যেমন বলেছিলেন নর্মালাইজেশন যাতে না হয় সেই নোটিশ আমরা নিয়ে যাব, তেমন ঐক্যমঞ্চের এবারে অঙ্গীকার রয়েছে। নোটিফিকেশনের ডেট আর শূন্য পদের সংখ্যা না জেনে উঠবো না। এই সমস্ত তথ্যগুলোই বিদেশদা মূলত কালকে লাইভে দিয়েছেন। আপনারা এরকমই বিদেশদার বা ঐক্যমঞ্চের তরফ থেকে যে সমস্ত আপডেটগুলো দেওয়া হচ্ছে সেগুলো নির্ভুলভাবে এবং সংক্ষেপে যদি পেতে চান, তাহলে এই চ্যানেলটির সঙ্গে থাকুন। আর যদি আপনার কিছু মন্তব্য করার থাকে অবশ্যই কমেন্টে জানান। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।